এখন আপনি গল্প শিকারীর কবলে। আজ শুনবেন দস্যু মোহন সিরিজের চতুর্থ গল্প আবার মোহন, দ্বিতীয় ও অন্তিম পর্ব। নির্দিষ্ট সময়ে কারেন্সি অফিসের বিশাল লোহার দরজা ঘর ঘর শব্দে খুলে গেল। দরজার বাইরে 50 জন মিলিটারি পুলিশ দাঁড়িয়েছিল। সেই দিন সামনের ফুটপাত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি ট্রাম, বাস, মোটর এবং সব রকমের যানবাহন সামনের রাস্তা দিয়ে যাওয়ার পরিবর্তে অন্য রাস্তা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল। কারেন্সি অফিসের সামনে একমাত্র মিলিটারি পুলিশ এবং অফিসার ছাড়া আর কেউ ছিল না। একটা গভীর থমথমে শঙ্কিত আবহাওয়া চারিদিকে বিরাজ করছিল। কারেন্সি অফিস সাধারণের কাজকর্মের জন্য খোলা থাকলেও সেদিন কদাচিৎ 2-1 জন ইউরোপিয়ান ছাড়া আর কোনো ভারতীয়কে অফিসের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। লোহার দরজার ঠিক সামনে মিস্টার বেকার দাঁড়িয়েছিলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি প্রত্যেক আগন্তুককে লক্ষ্য করছিলেন। তিনি ইঙ্গিতে অনুমতি দিলে তবেই আগন্তুককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। বাইরে যেরকম পুলিশ পাহারার কড়াকড়ি ছিল, ভিতরেও একই রকম বন্দোবস্ত করা হয়েছিল। এক কথায় মিস্টার বেকার যেরকম নিপুণভাবে বন্দোবস্ত করেছিলেন, তাতে অবাঞ্ছিত কারুর সাধ্য ছিল না কারেন্সি অফিসের ত্রিসীমানায় প্রবেশ করে। বেলা 12টার সময় কমিশনার সাহেব গভর্নমেন্ট হাউস থেকে কারেন্সি অফিসে উপস্থিত হলেন। কি খবর মিস্টার বেকার? কোনো খবর নেই স্যার, সবই ঠিক আছে। আর 5টার আগে কিছু হবে বলে মনে হয় না। আপনার ব্যবস্থা দেখে তো আমার মনে হচ্ছে কিছু ঘটবেই না। থ্যাংক ইউ স্যার। কিন্তু বাইরে যেভাবে মানুষের ভিড় হয়েছে তাতে আমি খুব আশ্চর্য হয়েছি। একটা দস্যু এত পপুলারিটি কি করে পেয়েছে? আমার তো মনে হচ্ছে সারা ভারতবর্ষ কি শেষে অপরাধ প্রবণ হয়ে উঠছে। আসলে দস্যু মোহন অনেক মানুষের উপকার করেছে স্যার, তাই অনেক মানুষ ওকে খুব পছন্দ করে। কমিশনার সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, সেই সময় একজন বিশিষ্ট বাঙালি ভদ্রলোক মোটর থেকে নেমে কারেন্সি অফিসের সামনে উপস্থিত হলেন। মিস্টার বেকার বললেন, কি চাই আপনার? ভয় নেই, আমি দস্যুমোহন নই। আমি একটু চেঞ্জ চাই। আমার এই দেখুন 1000 টাকার 10টা নোট আছে। ও আচ্ছা, আপনি ভেতরে যেতে পারেন। এরপর একজন মারোয়ারি ভদ্রলোক এবং একজন গুজরাটি ভদ্রলোক কারেন্সি অফিসের সামনে উপস্থিত হলেন। তারাও টাকার চেঞ্জ করাতে চান। পরীক্ষা করে তাদের ভেতরে যাবার অনুমতি দেওয়া হলো। কমিশনার সাহেব মিস্টার বেকারকে বললেন, আচ্ছা, এই সব যে লোকগুলো আসছে এরা দস্যু মোহনের লোক নয় তো? না স্যার, আমি হলপ করে বলতে পারি এরা দস্যু মোহনের লোক নয়। দুপুর 1টা বাজল। মিস্টার বেকার হেডকোয়ার্টার থেকে 2 জন সিনিয়র অফিসারকে ডেকে তাদের চার্জ বুঝিয়ে দিয়ে মধ্যাহ্ন আহার করার জন্য বেরিয়ে গেলেন। 2 জন সিনিয়র অফিসারের মধ্যে একজন মিস্টার হ্যারিস এবং একজন মিস্টার সিনহা। কিছুক্ষণ পর 2 জন ভদ্রলোক সঙ্গে 2 জন বেয়ারাকে নিয়ে ভিতরে যাবার জন্য অনুমতি চাইলেন। মিস্টার সিনহা এবং মিস্টার হ্যারিস তাদের পরিচয়পত্র দেখে পরীক্ষা করে ভেতরে প্রবেশ করার অনুমতি দিলেন। ইতিমধ্যে দেখতে দেখতে 2টো বেজে গেল। মিস্টার বেকার আবার ডিউটিতে ফিরে এলেন। অফিসার 2 জনও রয়ে গেলেন। এরপর 3টে বাজল, 4টে বাজল। একের পর এক বহু মানুষ কারেন্সি অফিসে প্রবেশ করলেন। নিরাপত্তার কারণে সেদিন সামনের দরজা দিয়ে প্রবেশ করার এবং পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। প্রতি 10 মিনিট অন্তর মিস্টার বেকার রিপোর্ট পাঠাচ্ছিলেন। ইতিমধ্যে নিষিদ্ধ সীমানার বাইরে হাজার হাজার জনতার সমাবেশ হয়েছিল। 4টের সময় মিস্টার বেকার মূল ফটক বন্ধ করার আদেশ দিলেন। তার সহকারীদের ফটকের সামনে দাঁড়াতে বলে নিজে অফিসের ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে কন্ট্রোলারের অফিসে গিয়ে দেখলেন তিনি একটা সিন্দুকের সামনে গম্ভীর মুখে বসে আছেন। মিস্টার বেকারকে দেখে বললেন,
দেরি নেই তো? কিসের দেরি? 5টা বাজার। এখনও 45 মিনিট দেরি আছে স্যার। কেন, আপনি কি ভয় পেয়েছেন নাকি? ভয় পাইনি, পেলে খুশি হতাম, কিন্তু এই সিন্দুকের ভেতরে সমস্ত মহার্ঘ বস্তু রাখা রয়েছে, তা খোয়া গেলে বুঝতেই পারছেন। সিন্দুকটা আপনি নিজের কাছে রেখেছেন? মোহন তো এই সিন্দুকটার কথাই বলেছিল। আমাকে না জানিয়ে এত বড় ঝুঁকি নিলেন কেন? এটা তো স্ট্রং রুমে রাখা উচিত ছিল। স্ট্রং রুমে রাখতে ভরসা পেলাম না। আমার এই ঘরটাকে স্ট্রং রুমই বলতে পারেন, বরং স্ট্রং রুমের থেকেও বেশি নিরাপদ। ঠিক আছে, আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু একটা কথা বলে রাখি, আমি না ডাকলে কিছুতেই দরজা খুলবেন না। আমি ডাকছি, এটা নিঃসন্দেহ হয়েই তবে দরজা খুলবেন। অন্য কাউকে কিছুতেই ঘরে ঢুকতে দেবেন না। ঠিক আছে স্যার। আচ্ছা, কারেন্সি গেটের দরজা বন্ধ হয়ে গেছে তো? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। কমিশনার সাহেব কোথায়? উনি বিশেষ কাজে গভর্নরের কাছে গেছেন। এখনও 5টা বাজতে 10 মিনিট বাকি। আমি বরং আপনার ঘরের বাইরে অপেক্ষা করি। এই বলে মিস্টার বেকার বেরিয়ে যাবার উপক্রম করতেই ঘরের টেলিফোনটা বেজে উঠল। কন্ট্রোলার সাহেব রিসিভার তুলে বললেন, হ্যালো, হ্যাঁ আমি কন্ট্রোলার বলছি। আপনি? ও, কমিশনার সাহেব। হ্যাঁ, মিস্টার বেকার তো এখানেই আছেন, আমি দিচ্ছি ওনাকে। হ্যালো স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। কন্ট্রোলার সাহেব, আদেশ এসেছে, 5টার পরে আপনাকে গভর্নরের সঙ্গে দেখা করতে হবে। মিস্টার বেকার ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। কন্ট্রোলার ঘরের দরজা বন্ধ করে দিলেন। মিস্টার বেকার ঘড়ির দিকে তাকিয়েছিলেন। তার পেছনে 1 ডজন সশস্ত্র পাহারাদার গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। মিস্টার বেকারের মন প্রতি মুহূর্তে একটা কিছু অঘটন ঘটার জন্য প্রতীক্ষা করতে লাগল। হয়তো বিরাট কিছু একটা বিস্ফোরণ হবে, বা প্রবল কোনো বোমার আঘাত, কিছু একটা বিপর্যয় হয়তো ঘটবে। কিন্তু কিছুই ঘটল না। দেখতে দেখতে 5টা বেজে গেল। মোহন এলো না। মহামূল্য সম্পদ রক্ষা পেল। দস্যুর দম্ভ খর্ব হল। মিস্টার বেকার মুক্তির নিঃশ্বাস ফেললেন। আনন্দিত কণ্ঠে কন্ট্রোলারকে ডেকে দরজায় ধাক্কা দিয়ে বললেন, স্যার, স্যার দরজা খুলুন, আর ভয় নেই, আমি মিস্টার বেকার। তাহলে কি এখন আমাকে গভর্নরের সঙ্গে দেখা করতে হবে মিস্টার বেকার? হ্যাঁ স্যার, কমিশনার সাহেবের আদেশ। ও, চাপরাশি, মেরা অ্যাটাচি কেস লে আও। চাপরাশি সাহেবের দরকারি কাগজপত্র ভরা অ্যাটাচি কেসটা নিয়ে সাহেবের সঙ্গে চলল। কন্ট্রোলারকে মোটরে তুলে দিয়ে মিস্টার বেকার বললেন, আমরা এখন চারদিক পরীক্ষা করে আপনার জন্য অপেক্ষা করব। আপনি এলেই তবে দরজা বন্ধ হবে। অনুগ্রহ করে স্ট্রং রুমে ওই সিন্দুকটা পাঠানোর বন্দোবস্ত করে দেবেন। আমার সহকারীদের হুকুম করলে তারা সব করবে। কন্ট্রোলার সাহেব মোটরে উঠে বসলেন। তার চাপরাশি অ্যাটাচি কেস নিয়ে সোফারের পাশে গিয়ে বসল। মোটর বেরিয়ে গেল। মিস্টার বেকার কন্ট্রোলার সাহেবের নির্দেশ অনুসারে তার সহকারীদের স্ট্রং রুমে সিন্দুকটা নিয়ে যেতে বললেন। স্ট্রং রুমে প্রবেশ করেই একজন অফিসার হঠাৎ চিৎকার করে উঠলেন, এ কি, কন্ট্রোলার সাহেব এখানে শুয়ে আছেন, হাত পায়ে দড়ি বাঁধা। মিস্টার বেকার তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখলেন যে কন্ট্রোলারকে তিনি এইমাত্র মোটরে তুলে দিয়ে এসেছেন, তিনি হাত পা ও মুখ বাঁধা অবস্থায় স্ট্রং রুমে সিন্দুকের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন, এবং তার কাছেই তার চাপরাশি প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। মিস্টার বেকারের মাথা বিদ্যুৎ বেগে ঘুরে উঠল। তার চোখের সামনে কন্ট্রোলার, চাপরাশি, অ্যাটাচি কেস পর্যায়ক্রমে চক্রাকারে প্রবল বেগে ঘুরতে লাগল। তিনি 2 হাতে মাথা চেপে ধরে সেখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার মুখ থেকে একটা কথাও আর বের হলো না।
অফিসাররা প্রথমে কন্ট্রোলার সাহেব এবং তারপর তাঁর চাপরাশিকে ধরাধরি করে স্ট্রং রুম থেকে বাইরে নিয়ে গেলেন। দস্যু মোহন তার প্রতিজ্ঞা রক্ষা করেছে। এই সংবাদে সারা ভারত তোলপাড় হয়ে উঠল। কি করেই অসম্ভব সম্ভব হলো তা জানার জন্য মিস্টার বেকার এবং কমিশনার সাহেবকে গভর্নর ডেকে পাঠালেন। সমস্ত ঘটনা শুনে গভর্নর বললেন, আমাদের ভেরি প্রেশিয়াস থিং দস্যুটা নিয়ে গিয়েছে। তাকে উদ্ধার করিবার জন্য কি বন্দোবস্ত করবেন বলে ভাবছেন? স্যার, আমি দস্যু মোহনকে গ্রেপ্তার করার জন্য 3 মাস সময় চেয়েছিলাম। তার 1.5 মাস এখনও বাকি আছে। আমি শপথ করছি এই 1.5 মাসের মধ্যেই আমি দস্যু মোহনকে গ্রেপ্তার করব। আর যে সম্পদ আমার ভুলে চুরি হয়েছে তা আমি উদ্ধার করবই। প্রমিস করার দরকার নেই মিস্টার বেকার। আফটার আপনার অতীতের সাফল্য আর তার হিস্ট্রি আমি শুনেছি। আশা করি আপনি দস্যুটাকে অ্যারেস্ট করতে সক্ষম হবেন। আচ্ছা, এখন আপনারা আসুন। থ্যাংক ইউ। গভর্নরের কাছ থেকে বিদায় নিয়ে মিস্টার বেকার কমিশনারের সঙ্গে তার অফিসে এলেন। দুজনে বেশ কিছু সময় ধরে আলোচনা ও পরামর্শ করলেন। মিস্টার বেকার বললেন, দস্যুটার খোঁজ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরকম একটা বিজ্ঞপ্তি যদি চারদিকে ছড়িয়ে দেওয়া যায়। কারেক্ট বেকার। আমার তো মনে হচ্ছে যে মোহনে যারা শালকারী আছে তারা ওই 1 লক্ষ টাকার তলবনটা এড়াতে পারবে না। কিছুক্ষণ পর মিস্টার বেকার কমিশনার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে ক্লান্ত শরীরে বিষণ্ণ মনে তার বাংলোতে ফিরে গেলেন। রাতে সামান্য কিছু আহার করে শুতে গেলেন। পরদিন সকালে ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলেন সেদিনের সংবাদপত্রগুলো টেবিলের ওপর রয়েছে। একটা কাগজ তিনি হাতে তুলে নিলেন। অভূতপূর্ব দুঃসাহসিক ডাকাতি, মিস্টার বেকারের শোচনীয় ব্যর্থতা। দূর, যত বাজে খবর। মিস্টার বেকার খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর চোখ বন্ধ করে নিঃশব্দে বসে চিন্তা করতে লাগলেন। যেমন করেই হোক দস্যু মোহনকে গ্রেপ্তার করতেই হবে। আর ট্রেজারি থেকে যা যা লুট করেছে সব উদ্ধার করতে হবে। মিস্টার বেকার তার একজন বিশ্বস্ত সহকারীকে ফোন করলেন। হ্যালো মিস্টার দাস, আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। আপনাকে কয়েকটা কাজের ভার দিয়ে যাব। ঠিক আছে স্যার, বলুন। দেখতে দেখতে মিস্টার বেকারের নির্দিষ্ট সময়ের মাত্র 15 দিন অবশিষ্ট রইল। তিনি সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেও দস্যু মোহনের কোনো সন্ধান করতে পারলেন না। তার মন উদ্বেগে আর দুশ্চিন্তায় দিন দিন ভেঙে পড়তে লাগল। তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। বিভিন্ন জায়গায় অনুসন্ধান করতে করতে শেষে আজমিরে এসে উপস্থিত হলেন। এখানে একটি প্রথম শ্রেণীর বাংলো ভাড়া নিলেন। একদিন বিকেলে মিস্টার বেকার ঘোড়ায় চড়ে পুষ্করের দিকে অনুসন্ধান করে বিফল হয়ে যখন বাসায় ফিরে আসছিলেন, একজন যুবকের সঙ্গে দেখা হলো। যুবকটিও ঘোড়ার পিঠে করে আসছিল। মিস্টার বেকার যুবকটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, আপনি কি এখানে বহুদিন আছেন? বহুদিন না হলেও বেশ কিছুদিন আছি বটে, কিন্তু এই প্রশ্ন কেন করছেন জানতে পারি? বিশেষ কোনো কারণ নেই। তবে কি? আপনি কি বাঙালি? আগে হ্যাঁ। আপনার নামটা জানতে পারি? নিশ্চয়ই। আমার নাম ডক্টর এন ভৌমিক। কিছুদিনের জন্য দেশ ভ্রমণে বেরিয়েছি। বাহ, তা আপনি এখানে কতদিন আছেন ডক্টর ভৌমিক? হ্যাঁ, তা প্রায় 1 মাস হবে। আসলে এই জায়গাটা আমার এত ভালো লেগে গেছে যে এখান থেকে ছেড়ে যেতে প্রাণ চায় না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। যেহেতু আমি ডাক্তার, আমার কাছে কেউ আলাপ করলে আমার একটা কথাই মনে হয় আর কি। আচ্ছা, আপনি কি অসুস্থ? না, সমস্যাটা শারীরিক নয়, মানসিক। তাই নাকি? আপনি? আমি মিস্টার বেকার।
আপনি সেই বিখ্যাত মিস্টার বেকার, দস্যু মোহনের একমাত্র প্রতিদ্বন্দ্বী? আর প্রতিদ্বন্দ্বী? আপনি কি দস্যুমোহনকে চেনেন ডক্টর ভৌমিক? বলেন কি মিস্টার বেকার, মোহনের মতো দুর্দান্ত দস্যুকে চেনে না এমন কে আছে? তাহলে তো মোহনের সব কীর্তিকলাপ আপনি জানেন। সমস্ত নয়, কিছু কিছু জানা আছে। এই রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো সেটাও শুনেছি। আপনি কি মোহনের খোঁজেই এখানে ছুটে এসেছেন? আমার দৃঢ় বিশ্বাস মোহন এখানেই আছে। সর্বনাশ, এই আজমেরেই এখানেই আছে? আমার মন বলছে ও এখানেই আছে, কিন্তু কোথায় আছে সেটা এখনো জানতে পারিনি। তবে 3-4 দিনের মধ্যেই ওটা বের করে ফেলব। শুনলাম মোহনকে গ্রেপ্তার করার জন্য সরকার 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। মোহনকে গ্রেপ্তার করতে পারলে টাকাটা তো তাহলে আপনিই পাবেন মিস্টার বেকার। আমি কেন? যদি আপনিও খোঁজ দিতে পারেন আপনিও পাবেন। বেশ কিছুটা পার্বত্য পথ অতিক্রম করে তারা ইতিমধ্যে শহরে প্রবেশ করেছিলেন। মিস্টার বেকার তার বাংলোর সামনে এসে ডক্টর ভৌমিককে বললেন, এই যে এসে গেছি, এটাই আমার বাংলো। আসুন না ডক্টর ভৌমিক। আজ থাক মিস্টার বেকার, অন্য একদিন নিশ্চয়ই আপনার অতিথি হব। আচ্ছা, আপনার বাংলোতে একটা মোটর দেখছি, আপনি কি কলকাতা থেকে মোটরে এসছেন? হ্যাঁ ডক্টর ভৌমিক, মোটরটা আমারই। আমার যা কাজ তাতে গাড়ি না হলে চলে না। ও আচ্ছা, গুড বাই মিস্টার বেকার। গুড বাই ডক্টর ভৌমিক। পরদিন মিস্টার বেকার তার মোটরে করে আজমেরের পুলিশ সুপারের অফিসে গেলেন। সুপারকে অপেক্ষা করতে বলে তিনি অফিসে প্রবেশ করলেন। পুলিশ সুপার তাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন। দুজনে গভীর আলোচনায় নিমগ্ন হলেন। প্রায় 8 ঘন্টা পর অফিস থেকে একজন চাপরাশি বেরিয়ে এসে সুপারকে বলল, बेकर साहब आपको लौटने के लिए बोला है, आप बांग्लो में लौट जाइए। बेकर साहब पुलिस आपका गाड़ी में लौटेगा। মিস্টার বেকারের গাড়ি বেরিয়ে যাওয়ার পরেই মিস্টার বেকারের গাড়ির মতোই হুবহু দেখতে একটি গাড়ি সেই জায়গায় এসে দাঁড়ালো। এমনকি সোফারকেও দেখতে প্রায় একই রকম। 10 মিনিট পর মিস্টার বেকার অফিস থেকে বেরিয়ে এলেন। পুষ্করের দিকে চলো। মিস্টার বেকার চোখ বুজে চিন্তা করতে লাগলেন। পুলিশ সুপারের কাছে তিনি জানতে পেরেছেন, পুষ্করের উত্তরে পাহাড়ের পাশে এক প্রাসাদে এক ভদ্রলোক সম্প্রতি সস্ত্রীক বাস করছেন। তিনি 2 হাতে অর্থ ব্যয় করেন, কিন্তু তার আয়ের পথ কি এবং কোথা থেকে এত অর্থ আসে, আজমেরের পুলিশ অনেক চেষ্টা করেও সে সম্বন্ধে কোনো খোঁজ পায়নি। মিস্টার বেকারের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল। তিনি পুলিশ সুপারের প্রত্যেকটা বর্ণনার সঙ্গে মোহনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। সুতরাং তিনি আর অপেক্ষা করতে চান না, অবিলম্বে অনুসন্ধান করতে চান। মোটর উল্কার বেগে ছুটে চলেছিল। মিস্টার বেকার আবার চোখ বুজে চিন্তার সাগরে ডুবে গেলেন। হঠাৎ একটা জায়গায় মোটর দাঁড়িয়ে পড়ল। মিস্টার বেকার চোখ খুলে অবাক হয়ে দেখলেন, মোটর একটা দুর্গম পর্বত সংকুল জায়গায় একটা গুহার সামনে দাঁড়িয়ে আছে। সামনে পথ নেই, চারিদিকে দুর্গম জঙ্গল। তিনি প্রচণ্ড রেগে গেলেন। সোফারকে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন তার সোফার 2 বলশালী ব্যক্তিকে নিয়ে 3টে রিভলভার তাক করে তার দিকে দাঁড়িয়ে আছে। তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। সোফার তার মাথার পাগড়ি খুলে হাসি মুখে বলল, গুড মর্নিং মিস্টার বেকার, আপনাকে একটু অসুবিধায় ফেললাম, মার্জনা করবেন। আচ্ছা, এখন দয়া করে নেমে আসুন। আর বাই দ্য ওয়ে, আপনার পকেটে যে অস্ত্রটা আছে ওটা ব্যবহার করার কথা চিন্তা করবেন না। মোহন? আচ্ছা, কোথায় যেতে হবে আমাকে? এই কিছুটা দূরেই আপনার সমস্ত আরামের ব্যবস্থা করে রেখেছি, নেমে আসুন। আরাম? দস্যু মোহনের কাছে? ঠিক আছে, চলো। চলুন, আমার সঙ্গে চলুন, একটু হাঁটুন উপত্যকায়। সুন্দর জায়গা, একটু দূরেই তাঁবু করা হয়েছে, সেই তাঁবুতেই আপনি থাকবেন। তাঁবু? তুমি এখানে তাঁবুতে আছো? হ্যাঁ, তাঁবুতে আছি, খুব সুন্দর আছি।
এই তো এসে গেছি, আসুন ভেতরে আসুন, বসুন। এই রাম সিং, মিস্টার বেকারের কাছ থেকে অস্ত্রটা নিয়ে নাও তো, ওনার পকেটটা বেশ ভারী হয়ে আছে। মিস্টার বেকার, ওনাকে ওটা দিয়ে দিন, ওটার আর প্রয়োজন আপনার নেই। আচ্ছা, যেটা বলছিলাম, পুলিশ সুপার তো আপনাকে বেশ একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়েছেন। সে কথা তোমার জানার প্রয়োজন নেই, তুমি কি চাও বলো। বাবা, আপনার তেজ দেখছি এখনও কমেনি মিস্টার বেকার। বুঝেছি, আমার কাজে আপনি খুব আঘাত পেয়েছেন। কিন্তু মিস্টার বেকার, আপনি আমার স্ত্রীকে গুলি করেছেন, আর আমি তার প্রতিশোধ নেব। এটাই কি স্বাভাবিক নয়? নেহাত আমি আপনার পরম বন্ধু, তাই আমি আপনাকে এখনো হত্যা করিনি। আমি তোমার বন্ধুত্ব স্বীকার করি না মোহন। আপনি পরিহাস করছেন মিস্টার বেকার। সত্যি আমি অবাক হয়েছি মিস্টার বেকার। এই সময় আপনার জীবন বিপন্ন, এই অবস্থাতেও আপনি আমার বন্ধুত্ব স্বীকার করছেন না কেন? আর এটা যে করছেন না, এর অর্থ জানেন? না, জানি না, তুমি বলো। এর অর্থ আপনি আমার কাছে প্রাণ ভিক্ষা চান না। অর্থাৎ আমার মতো দস্যুর কাছে আপনি প্রাণ ভিক্ষা চান না, তাই তো? তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, হত্যা করব। যদি বলি হত্যা করব, তাতে অপরাধ কি আছে মিস্টার বেকার? এসব বাজে হেঁয়ালি ছাড়ো, সোজাসুজি বলো কি চাও। মিস্টার বেকার, আপনার হাতে আর 7টা দিন রয়েছে, তার মধ্যেই আমাকে গ্রেপ্তার করতে হবে। আর আপনি সেটা করতে পারবেন না, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি এখন আপনার সত্যিকারের বন্ধুর মতো আপনার একটা উপকার করতে চাই। আমি আপনার কাছে ধরা দিতে চাই মিস্টার বেকার। ধরা দিতে চাও মানে? আমার এই জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে মিস্টার বেকার। আমি ধরা দিয়ে বিচারের সম্মুখীন হতে চাই। আমি আমার পাপ থেকে মুক্ত হতে চাই। কিন্তু 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 একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? পুরস্কারের সমস্ত টাকা আমার চাই। গ্রেপ্তারের পরে এই টাকাটা তোমার কি কাজে লাগবে মোহন? টাকা আমি নেব না। তাহলে কাকে দিতে হবে টাকাটা? আমার স্ত্রী রমা গুপ্তাকে। রমা? মিসেস গুপ্তা তাহলে বেঁচে আছেন? থ্যাংক গড। আমার পিস্তলের গুলিতে তাহলে উনি মারা যাননি? না, মারা যায়নি। টাকাটা কি আমি মিসেস গুপ্তাকে দিয়ে আসবো, না উনি এসে নিয়ে যাবেন? আপনার যা ইচ্ছা। রমাও আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে, আপনিও দিয়ে আসতে পারেন। কিন্তু মোহন, আমি যদি মিসেস গুপ্তাকে টাকাটা না দিই? আপনার ওপর আমার বিশ্বাস আছে মিস্টার বেকার। আর একটা কথা, ট্রেজারি থেকে যা আমি লুট করেছি সমস্ত কিছুই অ্যাটাচি কেসে আছে। সব কিছুই ফেরত পাবেন, চিন্তা করবেন না। মোহন, আমি বুঝতে পারছি না আমি কি বলবো। মিস্টার বেকার, আপনি যদি আমাকে এখনই বন্দি করতে চান, আমি প্রস্তুত। আমি প্রস্তুত। এরপর হয়তো আমার বিচার হবে, আন্দামানে দ্বীপান্তর হবে, হয়তো ফাঁসির দড়িতে ঝুলতেও পারি, কিন্তু বিচারের সম্মুখীন আমাকে হতেই হবে। মিস্টার বেকারের মুখ ম্লান হয়ে উঠল। তিনি যে হাত দিয়ে আবেগে আনন্দ ভরে মোহনের হাত ধরেছিলেন, সে হাত আপনা থেকে শিথিল হয়ে গেল। মিস্টার বেকার, আরেকটা কথা, আমার একটা অনুরোধ আছে। বলো মোহন। এই শর্তের কথা, অর্থাৎ এই পুরস্কারের কথা, আশা করি আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জনসাধারণ এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই জানবে না। তুমি নিশ্চিন্ত থাকো মোহন। মোহনকে বন্দি করা হয়েছে। মিস্টার বেকার দস্যু মোহনকে গ্রেপ্তার করেছেন। এই সংবাদ দাবানলের মতো সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল। সংবাদপত্রে মোহন সম্বন্ধে দীর্ঘ প্রবন্ধ বেরোতে লাগল। সারা ভারত মুখরিত হয়ে উঠল। বাইরে যখন এরকম অবস্থা,
তখন প্রেসিডেন্সি জেলের একটি বিশেষ সুরক্ষিত ঘরে মিস্টার বেকারের সঙ্গে মোহনের কথোপকথন চলছিল। মোহন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে তুমি? হ্যাঁ, কয়েকটা প্রশ্নের উত্তর দিতেই পারি, বলুন। তোমার মতলবটা কি বলো তো? মতলব? সত্যি আপনারা কাউকে বিশ্বাস করতে পারেন না, তাই না? আমি শুনেছি পুলিশের লোক কাউকে বিশ্বাস করে না। এখন আমার চোখের সামনেই তাই দেখছি। না, তোমার কি এতটাই অর্থাভাব হয়েছে যে পুরস্কারের টাকাটার লোভে তুমি নিজেকে... মোহনের অর্থাভাব হয় না মিস্টার বেকার। তাহলে? বন্ধু, একটা বিশেষ কারণ আছে। আপনি টাকাটা কবে দিতে পারবেন বলুন তো? আমি আগামী পরশু মিসেস গুপ্তাকে চেক দিয়ে আসবো। পরশু? ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু এখন ক্ষমা করুন, আমি একটু ঘুমোবো। ওকে, গুড বাই মোহন। গুড বাই মিস্টার বেকার। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের একটা সুসজ্জিত ঘরে শ্রীমতী রমা নিবিষ্ট মনে একটা খবরের কাগজ পড়ছিল। এই সময় বিলাস এসে বলল, মা, বকার সাহেব এসেছেন। মিস্টার বেকার, তাকে ড্রয়িং রুমে বসিয়েছ তো? হ্যাঁ মা, বসতে বলেছি। রমা ড্রয়িং রুমে প্রবেশ করে দেখল মিস্টার বেকার ঘরে বসে আছেন। গুড মর্নিং মিসেস গুপ্তা। গুড মর্নিং মিস্টার বেকার। বুলেটের ঘা শুকিয়েছে? হ্যাঁ। মিসেস গুপ্তা, এই নিন চেক। 1 লক্ষ টাকার চেক আপনার নামেই করা আছে। আপনি কি এখনো সুস্থ হননি পুরোপুরি? না মিস্টার বেকার, এখনো পুরোটা সুস্থ হইনি। ঠিক আছে মিসেস গুপ্তা, আপনি এখন বিশ্রাম নিন। আমি আমার কথা রেখেছি, এবার আমি উঠি। ও হ্যাঁ, আপনি কি মোহনকে কিছু বলতে চান? তাহলে আমাকে বলতে পারেন, আমি ওকে গিয়ে বলবো। না, আপনি 1 মিনিট যদি অপেক্ষা করেন, একটা কাজ শেষ করে দিতে পারি। কি কাজ? আমি এই টাকাটা যুদ্ধের ফলে গৃহহারা স্বজনহারা দুর্গতদের দিতে চাই। বলেন কি? এই 1 লক্ষ টাকা দান করবেন? আপনারা যে এত গভীরভাবে চিন্তা করেন আমি তো কল্পনাই করতে পারিনি। আচ্ছা, এই যে আপনি যে টাকাটা দান করতে চান, এর পিছনে কি কোনো শর্ত আছে? আপনি কি আপনার স্বামীর জন্য ক্ষমা ভিক্ষা করতে চান? না, কোনো শর্ত নেই। শুধু একটা কথাই বলতে পারি, যদি সম্ভব হয় আমার স্বামীর অতীত জীবনের যা কিছু অপরাধ ভুলে গিয়ে যদি তাকে ক্ষমা করতে পারেন, এটাই আমার একমাত্র কামনা। আমি আপনাকে এখন কথা দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন আমি প্রাণপণ চেষ্টা করব মোহনের মুক্তির জন্য। অসংখ্য ধন্যবাদ মিস্টার বেকার। এই বলে রমা চেকটা সই করে মিস্টার বেকারের হাতে তুলে দিল। মিস্টার বেকারও ধন্যবাদ জানিয়ে এবং অভিবাদন জানিয়ে বেরিয়ে গেলেন। রমা চোখ বুজে নিশ্চল প্রতিমার মতো সেখানেই বসে রইল। মিস্টার বেকার রমার সঙ্গে দেখা করার পর প্রেসিডেন্সি জেলে মোহনের কাছে উপস্থিত হলেন। দেখলেন মোহন তার জন্য প্রতীক্ষা করছে। মোহন হেসে বলল, আসুন আসুন মিস্টার বেকার। মিস্টার বেকার, আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? গত রাত্রি থেকে আমার না বেশ খারাপ লাগছে, বুকে একটা ব্যথা হচ্ছে, বুঝতে পারছি না মানে কেন এটা হচ্ছে। ডাক্তারকে বলেছ? বলেছিলাম, তিনি পরীক্ষা করে বললেন সেরকম কিছু নয়। হয়তো তাই হবে। দাঁড়াও দাঁড়াও, আমি একজন ভালো সার্জেনকে দিয়ে তোমায় পরীক্ষা করানোর ব্যবস্থা করছি। আরে বৃথা ভয় পাচ্ছেন কেন? যদি পৃথিবীর মায়া কাটিয়ে সরে পড়তে পারি তাহলে তো ভালোই হবে নাকি? মোহন, আগামী সোমবার তোমার বিচার আরম্ভ হবে। আচ্ছা, তাই নাকি? বেশ, তাই হোক। মিস্টার বেকার বেরিয়ে গেলেন। পরদিন প্রভাতী বাংলার ডাক সংবাদপত্রে মোহনের স্ত্রী রমার যুদ্ধে অনাথ এবং দুর্গতদের ত্রাণ তহবিলে 1 লক্ষ দানের কথা প্রথম পৃষ্ঠায় বড় বড় অক্ষরে প্রকাশিত হল।
কলকাতার সমস্ত নরনারী তথা ভারতবর্ষের সকলেই দস্যু মোহনের মহীয়সী পত্নীর এই মহান দানের কথা শুনে বিস্মিত হল, মুগ্ধ হল। সেদিন কমিশনারের অফিসে এই দানের বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন মিস্টার বেকারের সঙ্গে কমিশনার সাহেব। স্যার, আমি বলছিলাম কি, মোহনকে যদি একটু ক্ষমা করা যেত। আমার ধারণা ক্ষমা পাওয়ার উদ্দেশ্যেই ও স্বেচ্ছায় ধরা দিয়েছিল। ইউ হ্যাভ আ পয়েন্ট বেকার, কিন্তু আমি ভাবছি গতবারের মতো যদি জেল থেকে পালানোর চেষ্টা করে তো। স্যার, এবার আরও মনে হয় পালাবার চেষ্টা করবে না। সে তো নিজেই শাস্তি চেয়েছে, আর তাছাড়া ও খুব অসুস্থ। অসুস্থ? ডক্টর জোন্স কি বলছেন? তিনি বলছেন এটা খুব অদ্ভুত রোগ, এরকম রোগ তিনি কখনো দেখেননি আর চিকিৎসাও করেননি। স্ট্রেঞ্জ? আরে 5 পেট তো। কিছুই বলা যায় না স্যার। Oh, I understand. Mr. Becker, একবার চলুন বরং মোহনের সঙ্গে দেখা করে আসি। মোহনকে জেল হাসপাতালে মিলিটারি পুলিশের পাহারায় রাখা হয়েছিল। গত রাত থেকেই তার বুকে তীব্র ব্যথা হচ্ছিল। চিকিৎসার কিছুমাত্র ত্রুটি হচ্ছিল না। কমিশনার সাহেব ও মিস্টার বেকার হাসপাতালে মোহনের বেডের পাশে উপস্থিত হলেন। দেখলেন মোহন চোখ বুজে শুয়ে আছে। একজন ডাক্তারবাবু তাকে পরীক্ষা করছিলেন। কমিশনার তাকে জিজ্ঞেস করলেন, পেশেন্টের কি জ্ঞান আছে? ছিল, কিন্তু এখন নেই। What do you think about the patient? মানে কে মানে হাইটেছে? আমরা শেষ অবধি আশা ছাড়ছি না, তবে রোগীর অবস্থা খুবই খারাপ। মিস্টার বেকার, মোহনের যে ওয়াইফ আছে ওনাকে একবার কি খবর দেওয়া উচিত? আপনি কি বলেন? আমিও সেরকমই ভাবছিলাম। তাহলে মিসেস গুপ্তাকে কি স্যার এখনই খবর পাঠাবো? আই থিঙ্ক সো, এখনই খবর পাঠান। শ্রীমতী রমা খবর পেয়ে অবিলম্বে মোটরে করে জেল হাসপাতালে উপস্থিত হল। তার চোখ মুখ বিবর্ণ। কলকাতায় যেখানে যত বড় ডাক্তার ছিল তাদের ডাকা হলো। মোহনকে বাঁচাবার যথাসাধ্য চেষ্টা করতে লাগলেন তারা, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হল। পরদিন সন্ধ্যার একটু আগে দস্যু মোহনের প্রাণবায়ু বেরিয়ে গেল। সরকারি ডাক্তার ঘোষণা করলেন দস্যু মোহনের মৃত্যু হয়েছে। দস্যু মোহনের মৃত্যু হয়েছে এই সংবাদ বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। কোথা থেকে কি হলো বুঝতে পারার আগেই লক্ষ লক্ষ জনতা জেল ফটকের সামনে সমবেত হল। সকলেই শোকে দুঃখে বিমূঢ় হয়ে পড়েছিল। বিরাট জনসমাবেশ দেখে সরকার উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কমিশনার সাহেব অফিসারদের সঙ্গে পরামর্শ করে স্থির করলেন দস্যু মোহনের মৃতদেহ জেলের ভিতরেই দাহ করবেন। কিন্তু এই প্রস্তাবে ব্যাঘাত ঘটল। দস্যু মোহনের স্ত্রী রমা সরকারের কাছে আবেদন জানালো যাতে তার স্বামীর মৃতদেহ তার হাতে তুলে দেওয়া হয়। সে স্বামীর শেষকৃত্য করতে ইচ্ছুক। কমিশনার সাহেব এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করলেন। তাদের ভয় হল এই উন্মত্ত জনতার হাতে যদি দস্যু মোহনের মৃতদেহ পড়ে তাহলে যে কি ঘটবে তার কোনো স্থিরতা নেই। কিন্তু মিসেস গুপ্তা যদি গোপনে কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে যাবার প্রতিশ্রুতি দেন তাহলে তার প্রার্থনা পূরণে গভর্নমেন্টের আপত্তি নেই। সেদিন সন্ধ্যার পর মুষলধারে বৃষ্টি আরম্ভ হল, সেই সঙ্গে ভয়ঙ্কর ঝড়। সেই দুর্যোগের মধ্যে রমার নির্দেশে মোহনের বিশ্বস্ত কয়েকজন অনুচর মোহনের মৃতদেহ নিয়ে প্রেসিডেন্সি জেলের একটি গুপ্ত পথ দিয়ে বেরিয়ে গেল। এদিকে প্রেসিডেন্সি জেলের গেটে বিশাল জনতা অপেক্ষা করছিল। হঠাৎ তারা জানতে পারল প্রেসিডেন্সি জেলের পেছনের গেট দিয়ে মোহনের মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছে।
সেই খবর পেয়ে বিপুল জনতা শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হল। প্রবল বৃষ্টির মধ্যে 6 জন ব্যক্তি মোহনের মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় ছুটে চলেছিল। তারা শহর ছাড়িয়ে শহরের উপকণ্ঠে এক জঙ্গলের মধ্যে উপস্থিত হল। সেখানে 2টি মোটর দাঁড়িয়েছিল। একটু দূরেই একটা খাটে একটা মৃতদেহ পড়েছিল। মোহনের মৃতদেহ নিয়ে ওই ব্যক্তিরা উপস্থিত হলে একটা গাড়ির ভেতর থেকে রমা বলে উঠল, বিলাস, এসেছো? তাড়াতাড়ি ওর দেহটা এই গাড়ির মধ্যে তুলে দাও। হ্যাঁ কর্তামা, এই চলো 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 চলো, কর্তাকে তুই গাড়িতে তুলতে হবে। বিলাস, ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করো, ওনার সব কিছু রেডি আছে তো? যে ইঞ্জেকশন যেগুলো দেবার কথা। বিলাস তাকে কিছু বলার আগেই আর একটা মোটর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসে বললেন, আমার সব কিছু রেডি আছে রমাদেবী, মাত্র 2 মিনিট সময় লাগবে, তারপরেই উনি আবার বেঁচে উঠবেন। বিলাস, এখন ওই ডেড বডিটা এই খাটে তুলে নাও, আর তাড়াতাড়ি দাহ করে তুমি আজ বেড়ে চলে এসো, কেমন? বুঝেছি কর্তামা, কোনো চিন্তা করবেন না। বিলাস অন্যান্য ব্যক্তির সঙ্গে মৃতদেহটা খাটের সঙ্গে বেঁধে কাঁধে তুলে নিল। এই সময় চিকিৎসক মোটর থেকে বেরিয়ে রমাকে ডাকলেন, রমাদেবী, এদিকে আসুন, মোহনের সঙ্গে কথা বলুন, ওর জ্ঞান ফিরেছে। রমা উদ্বিগ্ন মুখে গাড়ির ভেতরে প্রবেশ করল। যাক, তোমার জ্ঞান ফিরেছে তাহলে। যা চিন্তায় ছিলাম আমি। চিন্তা করো না রমা, দস্যু মোহনকে ধরা কঠিনই নয়, অসম্ভব। রমা ড্রাইভারকে গাড়ি স্টার্ট করার নির্দেশ দিল। মোটর উল্কার বেগে ছুটে চলল। তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল। তখনও মেঘের গুরু গর্জন শোনা যাচ্ছিল। তখনও আকাশের বুক চিরে বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছিল। তখনও শ্মশান ঘাটের উদ্দেশ্যে হাজার হাজার লোক ছুটে চলেছিল। আবার মোহন গল্পটির অন্তিম পর্ব আজ এখানেই শেষ হল। অভিনয় এবং গল্প পাঠে ছিলাম আমি নিবেদিতা, অরিন এবং দৈপায়ন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।